রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক এবং উদ্যোক্তা জীবন সিরিজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটা করতেছি, যেটা আসলে মোস্ট রিসেন্টলি আমার ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আমাকে এখন যেই ভিডিও সেটআপে দেখতে পাচ্ছেন, এই ভিডিও সেটআপটাতে কিন্তু দেখে আপনি অভ্যস্ত না। আমার ভিডিও সেটআপটা অন্যরকম ছিল। এইটা চেঞ্জ করার বিশেষ কারণ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে গরমে আমি ঘেমে যাওয়া সত্ত্বেও আমি কিন্তু আমার জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতে পারি নাই। আগে ছিল এরকম আরও বেশ কিছু জিনিস আমাকে চেঞ্জ করতে হয়েছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়েছে, আমার প্লেসটা চেঞ্জ করতে হয়েছে। ইটস বিকজ অফ হচ্ছে সাময়িকভাবে আল্লাহ তাআলা আমার বিজনেসে একটা পরীক্ষার মধ্যে ফেলছে। তো এই জন্য আমাকে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হয়েছে আর কি। বাট তারপরেও বেঁচে আসি, আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যে পৃথিবী থেকে চলে গেছে তার তো আর ফিরে আসার কোনো কিছু ঠিক করার সুযোগ নাই, কিন্তু আল্লাহ যে আমাকে অ্যাটলিস্ট এই সুযোগটা দিছে, সেটার জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ব্যাক টু দ্য পয়েন্ট, ব্যবসার এই সাময়িক যে সমস্যা আছে, এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমাকে একদম রুট পর্যন্ত যেতে হয়েছে। রুট পর্যন্ত যেতে হয়েছে বলতে আমি বুঝাচ্ছি, আমি বুঝার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি যে আসলে কোন সমস্যার জন্য আমার কোন গাফিলতির কারণে বা এমন কি পরীক্ষা আছে যেটার জন্য আসলে আমার ব্যবসাটাকে এভাবে একটা দুঃসময় পার করতে হচ্ছে। সেগুলো খুঁজে বের করার জন্য আমি চলে গেলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেহেতু ইসলাম ধর্মানুসারী, আমি মুসলমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসায়িক জীবনে বা তার উদ্যোক্তা জীবনে তিনি যেই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছেন বা তার যে চ্যালেঞ্জেসগুলো ছিল, এগুলো যখন আমি আইডেন্টিফাই করতে পারবো, আমার মনে হয়েছে তখন আমি তার স্টেপসগুলোর সাথে বা তার ফুটপ্রিন্টটাকে ফলো করে যদি আমি কাজ করতে পারি, আল্লাহ হয়তো আমাকেও রহমত দিতে পারেন, আমার গুনাহগুলোকে মাফ করে আমাকে আবার অবস্থার পরিবর্তন হয়তোবা করাইতে পারেন। তো সেই জায়গা থেকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যোক্তা জীবন বা ব্যবসায়িক জীবনের রুট খুঁজতে গেছি। যখনই তার রুট আমি খুঁজতে গেছি, তখন আমাকে শুরু করতে হয়েছে একেবারে তার বংশ, তার গোত্র, তার গোষ্ঠী, সব কিছু, অর্থাৎ কুরাইশ বংশের একদম রুট থেকে আমাকে দেখতে হচ্ছে। তো আজকের যে টপিকটা, এই টপিকটা হচ্ছে কুরাইশ বংশের ব্যবসার রুট সম্পর্কে আমরা একটু, আমি যতটুকু নলেজ নেওয়ার চেষ্টা করছি সেই ব্যাপারটা আমি সবার সাথে একটু শেয়ার করব। মনে হইলো যে আমার মতো ব্যবসা নিয়ে সাময়িক সমস্যার মধ্যে এরকম অনেকেই হয়তো পড়তেছেন, বা আল্লাহ না করুক যদি সামনে পড়ে যান, তখন আপনার যেই জিনিসগুলো আসলে করা উচিত, কোথায় আসলে সমাধান খোঁজা উচিত, এরকম একটা গাইডলাইন যদি আমি দিয়ে রাখতে পারি, তাহলে আমি সহ আমার আশেপাশের অন্যান্য ভাই ব্রাদারদের জন্য হয়তো ভালো হয়, সেই উদ্দেশ্যে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে কুরাইশ বংশের ব্যবসার যেই রুটটা আছে সেটা খুঁজে বের করা। এবং আরও একটা ব্যাপার আছে, দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরাইশ বংশের জন্য মনোনীত করছেন এবং সেখান থেকে উনি বিশ্বজাহানে নেতৃত্ব দিছে। ডাজ ইট হ্যাভ এনি সিগনিফিক্যান্স? আমার মনে হয় আছে, আপনারও আমাদের আজকের আলোচনার পর মনে হবে আছে। আল্লাহ তাআলা না, মানে শুধু কুরাইশ গোত্র কখনো বিতর্কিত, কখনো অনেক কাজ করে সমালোচনার ঊর্ধ্বে উঠে যাওয়া, কখনো আলোচনা সমালোচনার তুঙ্গে থাকা, এরকম একটা গোত্রে বা বংশে আমাদের মহব্বতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন। ইট মাস্ট হ্যাভ সাম সাইন্স ফর আস। সেগুলোই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। দেখেন, আমি শুরু করতেছি। দেখেন, কুরাইশ বংশের ব্যবসার যেই কর্ণধার, সেটা বহু বছর আগে থেকে হযরত ইব্রাহিম এবং ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু করেই কিন্তু কুরাইশ বংশের ধারা চলে আসছে এবং পর্যায়ক্রমে এসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই কুরাইশ বংশের ব্লাডের ফ্লোটা হয়েছে। তো এই ব্লাডের ফ্লোয়ের মধ্যে কিন্তু আরও অনেকেই ছিল, কুরাইশ বংশের কর্ণধারদের মধ্যে আরও অনেকেই ছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য 3 জনের নাম আমি বলতেছি। একজন ছিল হচ্ছে কুসাস, একজন ছিল হচ্ছে কুসাসের ছেলে মানাফ, এবং মানাফের ছেলে ছিল হচ্ছে আপনার হাশেম।
তো কুরাইশরা তো অনেক আগে থেকেই ব্যবসা বাণিজ্য এই ব্যাপারগুলোর সাথে সম্পৃক্ত, এবং কুরাইশদের যে 15টা গোষ্ঠী ছিল, এই 15টা গোষ্ঠীর মধ্যে 9টা গোষ্ঠী কাবা শরীফকে কেন্দ্র করে মূর্তি পূজার ব্যবসা করত, এবং তাদের যে মূল মূর্তিটা ছিল সেই মূর্তির নাম ছিল হচ্ছে হুব্বল। এটা ছিল একদম কাবা শরীফের উপরে, বুঝতে পারছেন? এগুলো ছিল হচ্ছে তাদের ব্যবসার বিষয় আশয়। তো কুরাইশ বংশ নিয়ে তো আমরা অনেকেই অনেক কিছু জানি। কুরাইশদের সামাজিক ব্যবস্থা ছিল হচ্ছে আপনার বংশকেন্দ্রিক। হ্যাঁ, ওইখানে আপনি যদি কুরাইশ বংশের লোক হয়ে থাকেন, আপনি যত পাপ কাজই করেন না কেন, বিচারে আপনাকে কোনো ধরনের পানিশমেন্ট দেওয়া হবে না। অন দ্য আদার হ্যান্ড, যদি আপনার প্রতিপক্ষ ন্যায় এর নীতি অবলম্বন করে থাকা সত্ত্বেও সে যদি কুরাইশ বংশের লোক না হইতো, বিচারটা তার হইতো। তো এরকম কুরাইশ, তারপর হচ্ছে মেয়েদেরকে ভোগ্যপণ্য হিসেবে দেখা হতো। কুরাইশ বংশের তো এরকম অনেক কিছু আছে। এইরকম একটা ক্যাওটিক বংশে সর্বশ্রেষ্ঠ মহামানবকে পাঠানোর সিগনিফিকেন্সটা আমরা বুঝতে পারবো। তো যেটা বলতেছিলাম যে কুরাইশদের 15টা গোষ্ঠীর মধ্যে 9টা গোষ্ঠী ছিল যারা হচ্ছে মূর্তি পূজা করত। হ্যাঁ, তখন সমসাময়িক ওই সময়টার কথা বলতেছি, হাশেমের কথা যে বলতেছিলাম, যে হাশেম ইবনে মানাফ ইবনে কুসাস। তো এই হাশেম যে কাজটা করছিলেন, উনি হচ্ছে শাম দেশ, শাম বলতে এখন আমরা যেটা সিরিয়া আর কি, ওই শামের কাইসারিয়াতে গেছিলেন ব্যবসা করার উদ্দেশ্যে। ওখানে বেশ কিছুদিন স্টে করছিলেন কাইসারিয়াতে, শামের ওইখানে। তো ওইখানে শুধু উনি যে স্টে করছে বিষয়টা এরকম না, স্টে করার সাথে সাথে ওইখানে আশেপাশে যত মানুষ আছে তাদেরকে উনি প্রতিদিন একটা করে পশু জবাই করে মেহমানদারি করত। এই ব্যাপারটা শামের তৎকালীন যে গভর্নর ছিল, যার নাম ছিল হচ্ছে কাইজার, কাইজারের চোখে সন্দেহজনক মনে হয়েছে। কাইজার হাশেমকে ডেকে পাঠাইছে এবং তার যে এখানে অবস্থান করার কারণ এবং আশেপাশে মানুষজনদেরকে মেহমানদারি করার কারণ জিজ্ঞেস করছে, এবং এই কারণের প্রেক্ষিতে হাশেম বলছে যে তারা হচ্ছে আরবের ব্যবসায়িক গোত্র, যারা শাম দেশে আসছে শামের জিনিস আরবে নিয়ে যেতে, আরবের জিনিস শামে নিয়ে আসতে। তাহলে কি হবে? স্বল্প মূল্যে শাম এবং আরবের মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক সূচনা হবে। তো এইটুকু সম্পর্কের সূচনা করার জন্য হাশেম আসছে, এবং ওই যে কাইজার গভর্নর, ওই গভর্নরের কাছে হাশেম অনুমতিপত্র চাইছে, ওই এলাকায় ব্যবসা করার অনুমতিপত্র চাইছে। গভর্নর কাইজার বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। উনি কি করলেন? শুধু যে ওইখানে অবস্থান করার অনুমতিপত্র বা ব্যবসা করার অনুমতিপত্রই যে উনি দিছে তা না, একই সাথে উনি হাশেমকে নিরাপত্তানামা দিয়ে দিছে। সিকিউরিটি ইস্যু নিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে ওই যে গভর্নরের থেকে তদারকিতে তাদেরকে সিকিউরিটি দেওয়া হবে। এইখানে একটা ব্যাপার কিন্তু আমাদের জন্য খুব ভালো করে বোঝার আছে। আমরা যদি কোথাও কখনো কোনো ব্যবসায়িক সম্পর্ক গড়তে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে হাদিয়া দেওয়ার যে ব্যাপারটা, এই যে হাশেম গেছে, শামে গেছে, শামের আশেপাশে মানুষকে পশু জবাই করে খাওয়াইছে, তার সামর্থ্য অনুযায়ী কাজটা করছে, মেহমানদারি করছে, এতে করে কি হয়েছে? এতে করে একটা ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উঠছে। এই যে তফা দেওয়া বা হাদিয়া দেওয়ার ব্যাপারটা, এইটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আমি কুরাইশ বংশের ব্যবসায়িক কার্যক্রম পড়ার অবস্থায় এই ব্যাপারটা থেকে খুব ইন্সপায়ার্ড হয়েছি, যেটা আসলে আমি আমার এতদিনের ব্যবসায়িক যেই কার্যক্রম আছে সেইখানে আসলে খুব বেশি গুরুত্ব দিই নাই। এটা আমার গুরুত্ব দেওয়া উচিত ছিল, যদি দিতাম তাহলে হয়তো আমার যে এই সাময়িক সমস্যাটা এটা হয়তো হইতো না। হোয়াট এভার ইট ইজ, ব্যাক টু দ্য পয়েন্ট। তো এই যে নিরাপত্তানামা এবং অনুমতিপত্র পেয়ে হাশেম আরবের বণিক গোত্রকে নিয়ে শাম দেশে খুব ভালোভাবে ব্যবসা করা শুরু করলেন। তো ব্যবসা করা শুরু করার পর উনি কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। সমস্যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ওই যে হেরাম শরীফ আর শামের রাস্তার আশেপাশে কিছু লোকজন থাকতো, যারা হচ্ছে এই যে কুরাইশদের ব্যবসায়িক যে জিনিসপত্র এবং হাজিদের যে কাফেলা, এখানে ডাকাতি করার উদ্দেশ্যে অভিযান চালাইতো। তাদেরকে হাজিদের কাফেলার লুটতরাজ বলা হইতো।
একটা অ্যারাবিক টার্ম আছে, ওই টার্মটা আমি এখন মনে করতে পারতেছি না। তো যাই হোক, তো আরবরা বণিক গোত্ররা শামে বিজনেস করার অবস্থায় এই প্রবলেমটার মুখোমুখি হয়েছে। এই প্রবলেমটাকে তারা সলভ করছে কিভাবে দেখেন, আরব বণিকরা কিন্তু সংখ্যা লঘিষ্ঠ ছিল ওই জায়গাটাতে, ওই শামের এলাকাটাতে। তারা তাদের সংখ্যা বৃদ্ধি করার জন্য শামের আশেপাশের আরও যারা ব্যবসা বান্ধব গোত্র আছে, যেমন কিনানা, বনু কিনানা ছিল, কিনানা নামে একটা গোত্র ছিল, তারা হচ্ছে ব্যবসা রিলেটেড, ব্যবসা বান্ধব ছিল। তাদের সাথে আরবের বণিকরা, কুরাইশরা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে। এতে করে আরবদের সংখ্যা লঘিষ্ঠতা থেকে সংখ্যা গরিষ্ঠ হয়ে যায় তারা। এর ফলে যেটা হয়, শামের আশেপাশে যারা হচ্ছে ওই যে লুটতরাজ করার উদ্দেশ্যে তাদেরকে অ্যাটাক করত, তাদের অ্যাটাক করার টেন্ডেন্সিটা একেবারেই বন্ধ হয়ে যায় এবং হাজিরা নিশ্চিন্তে তখন শাম থেকে হেরাম শরীফ পর্যন্ত যাওয়া আসা করতে পারতেছে। তো দেখেন, ব্যবসায়িক এবং আরেকটা ব্যাপার আছে, এই যে হাজিদের নিরাপত্তার জন্য কিন্তু আরেকটা বাহিনী গঠন করা হয়েছিল, এটাকে উবদান বা এরকম একটা টার্ম আছে, যেটাকে বলা হয় হচ্ছে আপনার গোলামের বাহিনী। ওই গোলামের বাহিনী দিয়ে ওই হাজিদেরকে নিরাপত্তা দেওয়া হতো। তো দেখেন, হাজিদের নিরাপত্তা প্রচ্ছন্নভাবে কিভাবে এনশিওর্ড হয়েছে, যখন হচ্ছে বণিক গোত্র সংখ্যা লঘিষ্ঠতা থেকে সংখ্যা গরিষ্ঠতার দিকে চলে আসছে এবং তারা যখন নিজেদের মধ্যে ব্যবসায়িক সম্পর্কটাকে আরও স্প্রেড করছে। তো এতটুকুর ভিতরে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 10 মিনিটের বেশি হয়ে গেছে। আমি আর বেশি লং করব না, আমি ধীরে ধীরে কয়েকটা এপিসোডে কুরাইশদের ব্যবসায়িক যেই রুট আছে সেটা, কুরাইশ বংশের ব্যবসার ঐতিহ্য, এই বংশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর সিগনিফিকেন্সটা খুঁজে বের করা এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্যবসায়িক জীবন আছে সেটাকে উনি কীভাবে পরিচালনা করছেন আল্লাহর উপর ভরসা করে, সবগুলোই ইনশাল্লাহ আমি নিজে বুঝে সবাইকে বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা থেকে বা আজকের যে আলোচনাটা থেকে আমি আসলে দুইটা জিনিস নিজের জন্য বাছাই করে নিছি, যেটা আমাকে ভবিষ্যতে মেনটেন করতে হবে। প্রথমত, ব্যবসায়িক সম্পর্ক মেনটেন করার জন্য হাদিয়া বা তওফার যে তওফার প্রচলনটা করা সামর্থ্য অনুযায়ী, এবং দ্বিতীয়ত হচ্ছে আমি লেটসে একটা ক্যাটাগরির বিজনেস করি, ওই ক্যাটাগরির বিজনেস আরও যদি কেউ আমার আশেপাশে করে থাকে, তাদের সাথে একটা ফ্রেন্ডশিপ ক্রিয়েট করা, দুইটা কারণে। একটা নেটওয়ার্ক যেন বিল্ড হয়। সেকেন্ড, দেখবেন ফিল্ড অফ ইন্টারেস্ট যখন সেম হয় তখন অনেক সময় সাংঘর্ষিক কিছু জায়গার সূত্রপাত হয়। এই সংঘর্ষগুলোকে বন্ধ করার জন্য, শুরুতেই এই সংঘর্ষগুলো যেন না হয়, ওই সম্ভাব্যতাটাকে বিনষ্ট করার জন্য ফিল্ড অফ ইন্টারেস্ট যাদের সাথে আছে আমার, তাদের সাথে সুসম্পর্ক করতে হবে। এই দুইটা জিনিস আজকে আমার এই আলোচনার থেকে আমার জন্য শিক্ষা। আমি যেটা শিখছি আমি সেটা চাইছি আমার যারা অডিয়েন্স আছেন আপনারা, আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ আমার মনে হয় যে ব্যবসা বান্ধব অনেকেই আছেন, ভিডিওগুলো দেখেন, তো তাদের জন্য যদি সামান্য একটু উপকার হয়, এটাকেও যদি আল্লাহ এটাকে কি বলবো যে সাদকা হিসেবে অথবা এটাকে যদি উপহার হিসেবে আল্লাহ কবুল করে নেয়, তাহলেও হয়তো আমার জন্য আমার ভালো হইতে পারে। আল্লাহ হয়তো আমাকে আমার কিছু গুনাহ মাফ করতে পারেন এবং আমার যে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে সেটা হয়তো আমাকে সেখান থেকে উনি উদ্ধার করতে পারেন। তো আরেকটা ব্যাপার, ব্যবসা সম্পর্কে যদি আরও বেশি গভীর থেকে গভীরে রিসার্চ অ্যানালাইসিস, এবং আপনি যদি আপনার ব্যবসা সম্পর্কেও আপনার ব্যবসার একটা গাইডলাইন দরকার হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একসাথে কাজ করতে পারি, যেটার একটা গাইডলাইনমূলক ভিডিও আপনি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন অথবা কমেন্টে খুঁজে পাবেন, আপনি ভিডিওটা দেখে নিন। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস ভিডিও করতে, এবং আমরা সবাই মিলে যেন একটা বণিক বা ব্যবসা ভিত্তিক মুসলিম উম্মাহ গঠন করতে পারি, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।